স্থগিত আছে যতক্ষণ না পর্যন্ত আপিল নিষ্পত্তি না হয়েছে। এই দুটো মামলায় এই দুইজন ব্যক্তির পক্ষে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দায়ের করা হয়েছিল, এই জন্য যেন তাদেরকে শপথ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। আর একই সাথে আমরা একটা উইথড্রয়াল অ্যাপ্লিকেশন দায়ের করেছিলাম। এই দুটোর উপরেই আজকে আংশিক শুনানি হয়েছে এবং আগামীকালকে আমাদের আপিল বিভাগ এই দুটো অ্যাপ্লিকেশনের উপরে আদেশ দিবেন। আদেশের জন্য আগামীকালকে রেখেছেন। মূলত হয়েছিল যে এই দুটো মামলায় দুইজনের প্রেক্ষাপট ভিন্ন। একজন যিনি জনাব আসলাম চৌধুরী, ওনাকে নির্বাচন অফিস অ্যালাউ করেছিল, আপিলেও অ্যালাউ করেছিল। হাইকোর্টে এসে কন্টেস্টিং পার্টি রিট পিটিশন করেছিলেন, সেখানে এটি খারিজ হয়ে গিয়েছিল। তারপরে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে লিভ গ্রান্ট হওয়ার পরে সেখানে বলা হয়েছিল যেহেতু ঋণ খেলাপির অভিযোগ আছে এবং যেদিন এটি সাবমিট করার কথা নমিনেশন পেপার, সেই দিন ঋণ খেলাপি কিনা এই প্রশ্নে তাদের শপথ স্থগিত করে রাখা হয়েছিল। আর আরেকজন যিনি আছেন সারোয়ার আলমগীর, ওনাকে একেবারে ইলেকশন কমিশন অফিস অ্যালাউ করেছিল। আপিলে গিয়ে চিফ ইলেকশন কমিশনের নেতৃত্বে যে আপিল হয় সেই আপিলে তিনি ডিফল্টার হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। তার বিরুদ্ধে তিনি রিট পিটিশন দায়ের করেছিলেন। রিটে তার পক্ষে নমিনেশন পেপার নেওয়ার জন্য ডাইরেকশন দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিবাদমান পক্ষ, সেখানেও লিভ দিয়ে বলা হয়েছিল যে ইলেকশনে পার্টিসিপেট করবেন, কিন্তু রেজাল্ট পাবলিকেশন স্থগিত থাকবে এবং তাদের শপথ গ্রহণ স্থগিত থাকবে যতক্ষণ এই লিভ পিটিশনটা নিষ্পত্তি না হয়েছে, আপিলটা নিষ্পত্তি না হয়েছে। আজকে তারা যে দরখাস্ত নিয়ে এসেছিলেন সেই দরখাস্তের বিষয়বস্তু ছিল যেহেতু ইলেকশন হয়ে গেছে এখন তাদেরকে রেজাল্ট পাবলিকেশন এবং শপথ নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু আমরা বলেছি মূল আপিল তো এখনো শুনানি হয়নি। মূল আপিল শুনানি না হয়ে এই ধরনের অ্যাপ্লিকেশন যদি গ্রহণ করা হয় তাহলে মূল আপিল শুনানির আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। এই জন্য তারা প্রকৃত অর্থে ডিফল্টার কিনা, ঋণ খেলাপি কিনা এবং তাদের জন্য কোন আইন অ্যাপ্লিকেবল হবে এটা দেখার জন্যই পরিপূর্ণ আপিল শুনানি হতে হবে। তো আগামীকালকে আদেশ মূল আপিলের উপরে না, আগামীকালকে আদেশ হলো ওই দুটি দরখাস্তের উপরে আদেশ থাকবে না। এখানে সময়সীমাটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ এখানে তো আদালতের আদেশে বিষয়টা স্থগিত আছে। যদি আদালতের আদেশ না থাকতো তাহলে সময়সীমা কাউন্ট করতে হতো। সময়সীমা হলো 90 দিন। তো 90 দিনের সময়সীমা এখানে গ্রহণযোগ্য হবে না আমাদের মতে। এই জন্য কারণ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একটি আদেশের ভিত্তিতে রেজাল্ট পাবলিকেশন এবং শপথ নেওয়ার কার্যক্রমটি স্থগিত আছে। যতক্ষণ না পর্যন্ত আপিল বিভাগ থেকে এটা ক্লিয়ার না হচ্ছে, ক্লারিফাই না হচ্ছে, এখান থেকে সুনির্দিষ্ট আদেশ না আসছে, ততক্ষণ পর্যন্ত তো শপথ গ্রহণ করার কার্যকারিতার যে মেয়াদকাল, এই মেয়াদকাল প্রযোজ্য হবে না। যদি আদালতের আদেশ না থাকে তখন যদি 90 দিন পার হয়ে যায় তখনই এই কথাটা প্রযোজ্য হবে এবং স্পিকার প্রয়োজন বোধে মেয়াদও বৃদ্ধি করতে পারেন। আর এখানে তো আদালতে বিচারাধীন, আদালতে বিচারাধীন রেখে মাননীয় স্পিকারও তো চাইলে এই মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না। জি, আমরা ওই বিষয় নিয়ে গভীরভাবে ভাবছি। আমরাও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি, ভুক্তভোগীদের সঙ্গে কথা চলছে। আপনি দেখবেন তখনকার দিনের একজন এমডি সাহেবকে কিভাবে অনেকটা সিনেম্যাটিক কায়দায় একটা হোটেলে নিয়ে ডিজিএফআইআর এর প্রধানের উপস্থিতিতে কিভাবে জোর করে পদত্যাগ করানো হয়েছিল। সেম কাহিনী ঘটেছিল এসআইবিএল এ। তো এই জন্য এই বিষয়টি যার যার কাছ থেকে এইভাবে ডিরেক্টরশিপ এবং শেয়ার জোর করে নেওয়া হয়েছে এবং বিশেষ কায়দায় গোয়েন্দা বাহিনীর তত্ত্বাবধানে তাদের নামে এই শেয়ারকে ট্রান্সফার করা হয়েছে। সেই শেয়ারের পরিমাণ প্রায় 82%। এই 82% শেয়ার হাইকোর্টের একটা আদেশের ভিত্তিতে এখন ফ্রিজ করা আছে। আমরা চেষ্টা করছি যারা যারা ভুক্তভোগী ছিলেন তারা সকলেই এই মামলায় এসে পক্ষভুক্ত হবেন। পক্ষভুক্ত হয়ে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন যে কোন প্রেক্ষাপটে, কি আলোকে, কোন সার্কামস্ট্যান্সেসে তাদেরকে বাধ্য করে ডিরেক্টরশিপ থেকে এবং এমডির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। আইনের দৃষ্টিতে এইভাবে জোর জবরদস্তি করে কোনো ট্রান্সফার করলে কিংবা পদত্যাগ করালে এটাকে আইনের দৃষ্টিতে পদত্যাগ কিংবা ট্রান্সফার বলা হয় না।
এই জন্য প্রকৃত মালিক যারা ছিলেন তারা আসবেন, তারা প্রশ্ন উত্থাপন করবেন, আদালতে এটার পূর্ণাঙ্গ জবাবদিহিতার ভিত্তিতে তার রেজাল্ট দিবে। আমরা আশা করব এরা মোস্ট ভিকটিম। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি সবচাইতে বেশি ভিকটিম কাউকে দেখতে হয় তাহলে ইসলামী ব্যাংক সবচাইতে বড় ভিকটিম। এবং আজ পর্যন্ত আপনারা দেখবেন 70,000 কোটি টাকা একজন ব্যক্তির কাছে লোন ডিফালকেশন আছে। আমরা এগুলোকে আদালতে উপস্থাপন করতে চাই এবং বাকিটা বাংলাদেশ ব্যাংক এবং সরকার, আমরা মনে করি প্রকৃত মালিকের হাতে যদি এই মালিকানা ফিরিয়ে দেওয়া যায়, এইটাই বাংলাদেশ ইসলামী ব্যাংকের জন্য সবচাইতে নিরাপদ স্থল। আর তা না করে যারা লুট করে, ডাকাতি করে, অস্ত্রের সামনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাংক নিয়ে গেল, তাদেরকেই যদি আবার মালিকানা ফিরিয়ে দেওয়া হয়, এটা হবে ট্র্যাভেস্টি অফ জাস্টিস, বিচারের প্রতি মকারি, বিচারের প্রতি উপহাস। এটা কেউ করবেন বলে আমরা মনে করি না। এটার সমাধান হাইকোর্টে হবে, এটার সমাধান অর্থ মন্ত্রণালয় হবে, একই সাথে এটার সঙ্গে বাংলাদেশ ব্যাংক ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য মাল্টিফেসেট উদ্যোগ নেওয়া হচ্ছে যেন এটার জাস্টিস পাবেন তারাই যারা প্রকৃত মালিক ছিলেন। তারা যদি এটা ফেরত পান, এটাই জাস্টিস হবে। আর মাঝখানে কোনো এক ইউজার পার, কোনো এক অবৈধ দখলদার, কোনো এক বন্দুকধারী, কোনো এক পোশাকের বলে কেউ যদি ব্যাংকের মালিকদের কাছ থেকে প্রকৃত মালিকানা কেড়ে নেয়, নিশ্চয়ই এটাকে মালিকানা ট্রান্সফার বলা ঠিক হবে না। আশ্চর্য বিষয়, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশকে যে আইনে পরিণত করা হয়েছে, এখানে 18 কতে এক ধারা অ্যাড করা হয়েছে, সেখানে বলা হয়েছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে এদেরকেই আবার এটার মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকবে। আমরা মনে করি দিস ইজ ম্যালাফাইডি, দিস শুড নট বি ডান। এরকম ইনস্ট্যান্ট যদি ক্রিয়েট করা হয়, ভবিষ্যতে যারা দখল করতে চান আর ডাকাতি করতে চান, তারা ডাকাতির রাস্তায় উৎসাহিত হবেন। সো উই শুড বি